গণিতের সমস্যায় তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা করব দশম শ্রেণীর দ্বিতীয় নাম্বার অধ্যায় 46 পেজে। এর আগে আমরা 8 নাম্বার অঙ্ক পর্যন্ত করেছিলাম। আমরা আজ 9 থেকে অঙ্কগুলো শুরু করব। আচ্ছা, 9 নাম্বার অঙ্কটিতে কি বলা রয়েছে? 9 নাম্বার অঙ্কটিতে বলা রয়েছে একটি সমবায় সমিতির তার সদস্যদের কি করেছে, বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দিয়েছে, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হতো। তাহলে যদি সমবায় ব্যাংক থেকে নেওয়া হতো, সমবায় সমিতি থেকে নেওয়া হতো, তবে কি পড়তো 4% ইন্টারেস্ট এক বছরে। আর যেই ব্যাংক থেকে নেওয়া হলো তখন বার্ষিক সুদের হার কত হয়ে গেল, 7.4%। তবে একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতি থেকে ধার করত, তবে 5,000 টাকার কৃষি ঋণ নিলে পরে তাহলে সুদ বাবদ তার কত টাকা সেভ হতো। তার মানে এক ব্যক্তি 5,000 টাকা ঋণ নিয়েছে, ঠিক আছে। কোন কোন জায়গা থেকে নিতে পারতো? উনি নিতে পারতো সমবায় সমিতি থেকে কিংবা ব্যাংক থেকে। তো ব্যাংকের সুদের হার কি আছে, বেশি আছে 7.4%, আর সমবায় সুদের হার আছে 4%। তাহলে আমাদের দেখতে হবে যে সমবায় সমিতি থেকে নিলে পরে কত টাকা সেভ হতো বা সুদ বাবদ বাঁচতো। তাহলে আমরা দেখবো এখানে তাহলে কি দেওয়া আছে। এখানে আমাদের দেওয়া আছে আসলের পরিমাণ দেওয়া আছে, আর কি দেওয়া আছে তার বলা রয়েছে, তবে তার বছরে সুদ দাও, বছরে বলতে 1 বছর। তাহলে আমরা লিখে নিব সমবায় সমিতির 5,000 টাকার 1 বছরের সুদ। সমবায় সমিতির ক্ষেত্রে সুদ হবে। আচ্ছা, আসল আমাদের কত টাকার কথা বলা রয়েছে? আসল বলা রয়েছে 5,000 টাকা। লিখে ফেললাম 5,000 টাকা। সুদের সূত্র কি? সরল সুদের সূত্র হলো আসল ইন্টু সময় ইন্টু সুদের হার। আর এখানে সময়ের কথা কি বলা রয়েছে? সবার শেষে বলা রয়েছে তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে। বছরে মানে 1 বছরে, তাহলে সময় কত? 1 বছর। আসল ইন্টু সময় চলে গেল। আর এটা সমবায় সমিতি, তাহলে সুদের হার কত দেওয়া আছে? বার্ষিক 4%, মানে 4/100 হয়ে গেল। আমরা কাটাকাটি করব, 0 0 কেটে দেব। তবে এখানে কত টাকা আসবে? 4 5 20 আর একটা 0, তাহলে কত টাকা হলো? 200 টাকা। এটা হলো সমবায় সমিতির ক্ষেত্রে। তাহলে ব্যাংকের ক্ষেত্রে সুদ হবে। এবার কি করব? ব্যাংকের ক্ষেত্রে সুদ হবে। এখানে কি হবে? আসল সেম 5,000 টাকাই, সময়ও সেম 1 বছর, কিন্তু সুদের হার কি আছে? পরিবর্তিত আছে। সুদের হার এখানে ব্যাংকের ক্ষেত্রে কত? 7.4%। তো আমরা এই ক্যালকুলেশনটি করব। কি লিখবো? 5,000 ইন্টু 1 ইন্টু উপরে 74, নিচে পয়েন্ট উঠালে 10 আর পার্সেন্টেজ উঠালে 100 হয়ে গেল। তাহলে কটা শূন্য? এখানে 3টে শূন্য, এখানে 2টো শূন্য, একটা শূন্য, 3টে শূন্য কেটে দিলাম। এবার এখানে গুণ করলে আমাদের কত হচ্ছে? গুণ করলে হবে 4 5 20, শূন্য হাতে থাকবে 2, 5 7 35, 2 37। তাহলে এই ক্ষেত্রে সুদ বাবদ কত টাকা লাগবে? যদি আমাদের ব্যাংক থেকে নেওয়া হতো তবে 370 টাকা। তাহলে তিনি যদি ব্যাংক থেকে না নিয়ে সমবায় সমিতি থেকে নিতেন তবে তা সেভ হতো বা সুদ বাবদ টাকা বাঁচত। আমরা বাকিটুকু পরের অংশটুকু মুছে নিয়ে নিচে করছি। সুতরাং তিনি যদি ব্যাংক থেকে টাকা ধার না নিয়ে সমবায় সমিতি থেকে টাকা নিতেন, তবে তার সুদ বাবদ টাকা বাঁচত।
কত টাকা বাঁচতো? তার টাকা বাঁচতো ব্যাংক থেকে নিলে 370 টাকা, সমবায় সমিতি থেকে নিলে পরে 200 টাকা সুদ দিতে হতো। তাহলে তার কত টাকা সেভ হচ্ছে? 170 টাকা। তাহলে তিনি যদি ব্যাংক থেকে না নিয়ে সমবায় সমিতি থেকে নেন তবে তার 170 টাকা কম দিতে হবে। তবে আমাদের এখানে 9 নাম্বার অঙ্কটি শেষ হলো। আমরা 10 নাম্বার অঙ্কটি এখন সলভ করব। দেখো 10 নাম্বার অঙ্কটিতে বলা রয়েছে যদি 292 টাকা একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার কত? তাহলে কি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা, বার্ষিক সরল সুদের হার কত হবে? আমরা ধরে নিই, সুদের হারটা ধরে নিচ্ছি। ধরি বার্ষিক সরল সুদের হার, কত পার্সেন্টেজ? ধরলাম R%। প্রশ্ন মতে আচ্ছা, আমাদের সুদ কত বলেছে? সুদ বলেছে 5 পয়সা। 5 পয়সা মানে কি? আমরা লিখতে পারি পয়সাকে 100 দিয়ে ভাগ করে টাকায় পরিণত করে নিলাম। এটা হলো আমার সুদ। কদিনের সুদ? একদিনের সুদ। আর সুদের ফর্মুলা কি হবে? আসল ইনটু সময় ইনটু সুদের হার। আসল ছিল 292 টাকা, সময় কত বলেছে? একদিন। একদিনটাকে আমরা কি করে নিই? 365 দিয়ে ভাগ করে বছরে পরিণত করে নিলাম। একদিনটাকে করে নিলাম আমরা একদিনটাকে আমরা বছরে কনভার্ট করলাম, 1/365 হয়ে গেল। আর সুদের হার কত? সুদের হার ছিল R%, মানে R/100। এবার আমরা কি করব? এবার আমরা কাটাকাটিটা করে নেব। দেখো উভয় দিক থেকে যেহেতু গুণ আছে, উভয় দিক থেকে 100 কেটে দিলাম। এবার কি করব? এবার আমরা বা লিখে আমরা বের করব আর এর মান। তাহলে উপরে কি থাকলো? 292R বাই নিচে থাকলো 365। আর এদিকে কি থাকলো? এদিকে থাকলো 5। এবার আমরা গুণ করব 292R সমান 5 ইন্টু 365। এটা কি করে হলো? আমরা কি করলাম? কোনাকুনি বজ্র গুণন করে নিলাম। 292 এর সাথে কি করলাম? 1 এর গুণ, 292 আর এর সাথে 1 এর গুণ, আর 5 এর সাথে 365। এবার আমরা যখন আর এর ভ্যালু বের করব তখন আর সমান 292টা এটা কি আছে? আর এর সাথে গুণ অবস্থায় আছে, সমান এদিকে আসলে ভাগ অবস্থায়, মানে দাগের নিচে চলে আসবে 292। আর উপরে কি থাকবে? উপরে থাকবে 5 ইন্টু 365। এবার কি করব? আমরা আর এর ভ্যালুটা বের করে নেব। গুণটা করে নিয়ে ঠিকঠাক মতো আমরা কি করব? আর এর ভ্যালুটা বের করব। দেখো R ইকুয়ালস টু 5 দিয়ে 365 কি গুণ করলে কত হয়? 5 5 25 এর 5 হাতে থাকবে 2, 5 6 30 আর 2 32, 32 এর 2 হাতে থাকবে 3, 3 5 15 আর 3 18, 292। আমরা সাইডে বাদবাকি কাজটি করছি। সুতরাং আর সমান এই 1865 কে যদি আমরা 292 দিয়ে ভাগ করি তবে এক্ষেত্রে আমাদের আসবে হলো 6.25। তাহলে আমরা কি পেয়ে গেলাম? তাহলে এই 292 দিয়ে কি করলাম? 1825 কে ভাগ করব। তোমরা এটা রাফে করে নেবে ভাগটাকে। 6.25। তাহলে আমরা লিখব অতএব বার্ষিক সরল সুদের হার, যা ধরেছিলাম বার্ষিক সরল সুদের হার 6.25%। কিংবা তোমরা লিখতে পারো 6 পূর্ণ 1/4, পয়েন্টটা না নিয়ে যদি তোমরা ভগ্নাংশতে রাখো 6 পূর্ণ 1/4% বেরিয়ে যাবে। তাহলে এখানে আমাদের কি হলো? 10 এর দাগের অঙ্কটি কমপ্লিট হলো। এরপরে আমরা 11 দাগের অঙ্কটি কমপ্লিট করব। দেখো 11 দাগে কি বলা রয়েছে? 11 দাগের অঙ্কটিতে বলা রয়েছে বার্ষিক 8% হারে সরল সুদে 1 বছরে 600 টাকার সুদ হয় 168 টাকা। তবে আমাদের এখানে কত বছরে বলেছে? কত বছরে
600 টাকা সুদ হয় 168 টাকা। তাহলে আমাদের বছরটাকে বের করতে হবে। আমাদের সুদের হার দেওয়া আছে 8%, মূলধন দেওয়া আছে 600 টাকা এবং সুদও দেওয়া আছে 168 টাকা। তাহলে আমাদের কি সময়টাকে ধরে নিতে হবে। ধরি সময় সমান টি বছর। প্রশ্ন মতে বা প্রশ্নানুসারে এই কথাটি লিখে নিতে পারো যে কোনো একটি। আমাদের সুদ কত দেওয়া আছে 168 টাকা, 168 টাকা। আমাদের কি করতে হবে, এখানেও সুদের সূত্রটি লিখতে হবে। সুদের সূত্র কি, আসল কত টাকা ছিল 600 টাকা ইন্টু সময় কত ধরেছিলাম টি বছর সময়। আর সুদের হার কত রয়েছে, সুদের হার রয়েছে 8%, 8/100। তাহলে কি করতে পারি, দুটো শূন্য এখান থেকে কাটতে পারি, 8 দিয়ে কি করতে পারি, কাটতে পারি। সমান যখন থাকবে এবং এদিকে যদি গুণ অবস্থা থাকে বা ভাগ অবস্থায় থাকলে আমরা কি করতে পারি, কাটাকাটি করতে পারি। যদি যোগ থাকতো তবে আমরা কি কাটাকাটি এইভাবে করতাম না। আমরা গুণ আছে বলে কি করব, সমানের উপরের রাশির সাথে অপোজিট দিকে সমানের অপর রাশি কি করে কাটাকাটি করব। 8 দুগুণ 16, 8 অক্ষে 8 হয়ে গেল। এখান থেকে 6 কি কাটলাম হচ্ছে 3 দিয়ে, তাহলে থাকবে 3 দুগুণ 6, এখানে থাকবে চলো 3 7 21। তাহলে আমাদের কত বেরোলো, বা এখানে থাকলো কত 2 আর টি, তাই তো 2t সমান কত, এখানে থাকলো 7, সমান এখানে থাকলো 7, বা t ইকুয়ালস টু 2 এর সাথে t এর সাথে 2টা কি অবস্থায় রয়েছে, গুণ অবস্থায়। সমান এদিকে গেলে ভাগ অবস্থায়, তাহলে দাগের নিচে আসবে, উপরে থাকবে 7। সুতরাং t ইকুয়ালস টু 7 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 3.5 বা 3.5। তাহলে আমাদের কি লিখবো, আমরা টি মান পেয়ে গেলাম। আমরা ধরেছিলাম কি সময় হলো টি বছর, তাহলে আমরা লিখবো কত সময় সেটা সম্ভব হবে, 3.5 বছরে 160 টাকা কি হবে, সুদ হবে। 168 টাকা সুদ হবে। আমাদের এখানে 11 দাগের অঙ্কটি কমপ্লিট হলো। তোমরা ভালো মতো দেখো, তাহলে অঙ্কটি বুঝতে পারবে। এরপরে আমরা করব 12 দাগের অঙ্কটি। দাগের অঙ্কটিতে বলা রয়েছে, যদি বার্ষিক 10% সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দেওয়া হয়, তবে সুদে আসলে কি হয় 1200 টাকা ফেরত পাওয়া যায়। তবে ওই টাকা কত সময় ব্যাংকে জমা ছিল। তাহলে আমাদের সময়টা কি রয়েছে, নেই, সেই সময়টিকে আমাদের বের করতে হবে। আমাদের কি কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে মূলধন দেওয়া আছে, আর দেওয়া আছে সরল সুদের হার, আর কি দেওয়া আছে সুদ আসলটা দেওয়া আছে, সুদ প্লাস আসল সেটা দেওয়া রয়েছে। তাহলে আমরা ধরে নেব, ধরি সময় বা কত সময়ের জন্য ব্যাংকে টাকা জমা ছিল, ধরি টি বছরের জন্য। অবশ্যই সময় কি করবে, বছরে ধরবে, কারণ সুদের হার কি দেওয়া ছিল, বছরে দেওয়া ছিল, বার্ষিক কথাটা উল্লেখ ছিল। ধরি টি বছরের জন্য ব্যাংকে টাকা জমা ছিল। এবার প্রশ্নানুসারে বা প্রশ্ন মতে লিখে নিলাম, প্রশ্ন মতে। আচ্ছা, আমাদের সুদাসল কত দেওয়া আছে, আমাদের সুদাসল দেওয়া আছে 1200 টাকা, লিখে নিলাম 1200 টাকা। তাহলে এটা হলো সুদাসল। আমাদের এখানেও কি করতে হবে, সুদাসল লিখতে হবে। আমাদের আসল কত ছিল, আসল ছিল 800 টাকা, প্লাস আর কি করতে হবে, আমাদের সুদ বের করতে হবে। আসল ইন্টু সময় কত টি বছর, সুদের হার কত রয়েছিল 10%, তাহলে 10/100। যেহেতু এখান থেকে এতটুকু পর্যন্ত গুণ অবস্থা রয়েছে, আমি শূন্য একটা এখানে কাটলাম, এখানে একটা কাটলাম, হয়ে গেল। বা এখানে কত থাকলো, এখানে থাকলো 80t। এই যে 800টা রয়েছে, এটাকে কি করব, সমান ওই দিকে নিয়ে যাব, অপর দিকে নিয়ে যাব। এখানে কি আছে 1200 সমান এর সাথে
আর এই 800টা এখানে কি অবস্থায় রয়েছে? প্লাস অবস্থায়, কোনো চিহ্ন নেই মানে প্লাস অবস্থায়, সমান সমান দিয়ে গেলে মাইনাস অবস্থায় হয়ে গেল 800। বা টি সমান সমান এই 80 সঙ্গে টি আর টি এর সঙ্গে 80টি কি অবস্থায় রয়েছে? গুণ অবস্থায়, সমান সমান এদিকে নিয়ে গেলে ভাগ অবস্থায়। ভাগ অবস্থা হলে কি হবে? দাগের নিচে, এই দাগের নিচে বসিয়ে দিলাম 80। 1200 থেকে 800 চলে গেলে কত হবে? 400। এই একটা শূন্য কেটে দিলাম। এই 8 দিয়ে যদি 40 কে কাটি তাহলে 5 বেরিয়ে যাবে। তাহলে আমাদের সময় কত? টি সমান সমান কত বেরোলো? 5। এখানে কোনো বছর টছর লিখবো না, আমরা কি উত্তর লিখবো অতএব টি। তার কত বছরের জন্য ব্যাংকে টাকা জমা ছিল? লিখবে 5 বছরের জন্য। 5 বছরের জন্য ব্যাংকে টাকা জমা ছিল। তাহলে এখানে আমাদের 12 দাগের অঙ্কটি কমপ্লিট হলো। তাহলে এখানে কি আমাদের উদ্দেশ্য ছিল? 12 দাগের অঙ্কটিতে সময়ের কথাটি উল্লেখ ছিল না, সেখানে কি ছিল? সময়টিকে আমাদের বের করতে হবে। তা আমাদের কি কি জিনিস দেওয়া ছিল? আমাদের এখানে দেওয়া ছিল সুদ আসল, মানে সুদ প্লাস আসল। আর কি দেওয়া ছিল? আর দেওয়া ছিল আসল বা মূলধন যেটি, এবং কি দেওয়া ছিল? আর দেওয়া ছিল সুদের হার। তো আমরা এখানে কি করলাম? আসল প্লাস সুদ, সুদ মানে 800 ইন্টু টি ইন্টু পার্সেন্টেজ মানে সুদের হার 10/100। এই ক্যালকুলেশন করে টি এর পরিমাণটা মানে কত রয়েছে এখানে সুদের থেকে 80টি, এই 800টিকে ওদিকে নিয়ে গেলাম, তাহলে এখানে থাকলো অবশ্যই 400। এই টি এর থেকে 80টিকে কি করলাম? নিচে নিয়ে আসলাম ভাগ অবস্থায় নেওয়ার জন্য। তবে এখানে টি এর ভ্যালু পেয়ে গেলাম 5। তার মানে আমরা বলতে পারি যে 5 বছরের জন্য ব্যাংকে টাকাটা জমা রেখেছিলেন বা জমা রাখার কথা এখানে বলা রয়েছে। এবার যাব আমরা 13 নম্বর অঙ্কটিতে। খুব সহজ এই অঙ্কগুলো, একটু সূত্রটিকে ভালো মতো দেখে প্র্যাকটিস করলেই অঙ্কগুলো বেরিয়ে আসবে। সহজ উত্তর 13 নম্বর অঙ্কটিতে বলা রয়েছে কোন মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সুদের হার নির্ণয় করি। তাহলে হলো আমাদের কি কি জিনিস আমাদের নেই হলো এখানে মূলধন, আর কি নেই? আর নেই হলো সুদের হার, যেটাকে আমাদের বের করতে বলেছে। এখানে দুটো কথা ভালো করে বুঝতে হবে। প্রথমে বলেছে যে 7 বছরের জন্য সুদে আসলে ছিল 7,100 টাকা হয়েছে এবং 4 বছরে সুদে আসলে হয়েছে 6,200 টাকা। তাহলে এক্ষেত্রে দুই ক্ষেত্রেই কি ছিল? দুই ক্ষেত্রেই হলো আসলের পরিমাণ কিন্তু সেম থাকবে এবং সুদের হারও কি হবে? সেম থাকবে। তাহলে আমরা ধরি মূলধন হলো এক্স বা পি টাকা এবং সুদের হার, বার্ষিক সুদের হার আর পার্সেন্টেজ। ধরি মূলধন সমান সমান পি টাকা এবং বার্ষিক সরল সুদের হার সমান সমান আর পার্সেন্টেজ। এবার এখানে আমরা কি করব? দুটো শর্ত পূরণ করব। দেখো কি কি লিখবে তোমরা। প্রথম শর্তানুসারে আমরা কি লিখতে পারি? প্রথম শর্তানুসারে আমরা লিখব সুদে মূলে কত ছিল বা সুদাসলে কত ছিল? 7,100 টাকা। 7,100 টাকা প্রথম ক্ষেত্রে। সেখানে আসল কত? আসল তো জানি না, আমরা ধরেছি পি। তাহলে পি প্লাস, এটা গেল আসল। আর সুদের হার মানে সুদ বের করবো, আসল ইন্টু সময়। এখানে কত বছরের কথা বলেছে? প্রথম ক্ষেত্রে 7 বছরের কথা বলেছে সময়। আর সুদের হার কত? আর পার্সেন্টেজ, R/100। তাহলে আমরা এই রাশিটি পেয়ে গেলাম। এবার আমরা কি করব? এবার আমরা করতে পারি পি প্লাস 7 PR/100 গুণ করে দিলাম। এখানে কত? 7,100 বা এখান থেকে কি পাবো? এই পি এর নিচে রয়েছে 1 আর এই 100 এর লসাগু করে আমরা বসিয়ে দিলাম এবং এই যোগটি এখন আমরা সম্পূর্ণ করব। এখানে 1 আছে, কিছু নেই মানে 1। তাহলে কি হবে? 100 দিয়ে গুণ করতে হবে 100 কে মানে পি কে।
করে দিলাম প্লাস এখানে কি হবে 1 দিয়ে উপরে টি গুণ করতে হবে, কত থাকবে 7pr হলো, আর এখানে থাকবে 7100 বা কি হবে 100p প্লাস 7pr ইকুয়ালস টু কত হবে, এটা নিচে কিছু নেই মানে এক দিয়ে গুণ করলে এটা হলো, আর 100 দিয়ে এটা গুণ করলে কি হবে 7100, তারপরে এই 100 দিয়ে গুণ মানে আরো দুটো শূন্য হয়ে যাবে। সুতরাং এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা p টাকে কমন নিব, কারণ এখানে যোগ বিয়োগ করা যায় না, আমরা p কে কমন নিব। p কে কমন নিলে কত থাকবে, এখানে থাকবে হলো এটাকে আমরা বা দিব 100 প্লাস 7r ইকুয়ালস টু 71 1 2 3 4টা শূন্য। তাহলে কি হলো, তারপরে সুতরাং আমরা এখান থেকে কি বের করব, p এর মান বের করব, p সমান সমান এদিকে আমরা এখানে না লিখে আমরা কি করতে পারি এই সাইডে লিখে নিই। সুতরাং p সমান সমান p এর সাথে এই রাশিটি কি অবস্থায় রয়েছে, গুণ অবস্থায়, তাহলে সমান সমান এদিকে গেলে দাগের নিচে বসবে, তাহলে উপরে থাকবে হলো 7 1 1 2 3 4টা শূন্য, আর এটা করে চলে আসবে নিচে 100 প্লাস 7r হয়ে গেল। এটা প্রথম শর্তানুসারে, এটাকে আমরা ডট ডট দিয়ে আমরা দিয়ে দিই 1 9 1। এবার আমরা কি করব, এরকমই আমাদের আরেকটি শর্তের কথা বলা রয়েছে, সেটা কি শর্ত, আমরা এখানে লিখে নেব দ্বিতীয় শর্তানুসারে, দ্বিতীয় শর্তানুসারে। এবং সেক্ষেত্রে কি হবে, এই মানটিও আমাদের পাল্টে যাবে এবং তার পরবর্তী অংশটি আমরা এখানে এই সাইডে দেখাচ্ছি। এবং এটা হলো আমাদের প্রথম শর্তানুসার থেকে পেয়েছি, যেটা সাইডে লিখে রাখলাম। এবং দেখো দ্বিতীয় শর্তানুসারে আমাদের কি বলা রয়েছে, আমাদের বলা রয়েছে হচ্ছে হলো সময় দেওয়া আছে 4 বছর এবং সুদাসল দেওয়া আছে 6200। তাহলে আমাদের সুদাসল কত দেওয়া আছে 6200, ঠিক আছে। আমরা তাহলে সুদাসল এখানে লিখবো, আসল হলো p এবং সুদ কত হবে, আসল ইনটু সময়, সময় কত বছর, সময় হলো 4 বছর, এবং সুদের হার কত r%, কারণ এই দুই ক্ষেত্রেই আসল আর সুদের হার কি থাকবে, একই থাকবে, লিখে নিলাম। তারপরে আমরা কি করতে পারি, আমরা লিখব p প্লাস 4pr বাই 100 ইকুয়ালস টু 6200, বা এই p এর নিচে 1 আছে, 1 আর 100 এর লসাগু করলে কি হবে 100, তাহলে এখানে কি হবে, p কে 100 দিয়ে গুণ হবে 100p প্লাস এখানে কি হবে 100 দিয়ে আছে, তার মানে 1 দিয়ে গুণ হবে 4pr ইকুয়ালস টু কত হবে 6200, বা আমরা কি করতে পারি, আমরা এখান থেকে 100p প্লাস 4pr এটা লিখে দিলাম, এই 100 দিয়ে কি হবে কোনাকুনি গুণ করে দেব, এটার নিচে 1 আছে, তাহলে 1 দিয়ে গুণ করলে এটাই থাকবে, এবং 100 দিয়ে গুণ করলে 6200, তারপরে আরো দুটো দিন হয়ে গেল। আমরা এখান থেকে p কে কমন নিব, p কে কমন নিলে থাকবে 100 প্লাস 4pr ইকুয়ালস টু 62 1 2 3 4টা শূন্য হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে কি পাবো, সুতরাং p সমান সমান উপরে কত থাকবে 62 1 2 3 4টা শূন্য, নিচে কি থাকবে এটা চলে আসবে, p এর সাথে যা গুণ অবস্থায় ছিল 100 প্লাস 4pr, এটাকে আমরা 2 নং দিতে পারি। এবার আমরা 1 নং থেকে p এর মান এটা লিখবো, এবং 2 নং থেকে p এর মান কত এটা, p আর p কি সমান, মূলধনটা সমান, তাহলে সেক্ষেত্রে আমরা কি এই রাশিটি এবং এই রাশিটি সমান লিখতে পারি। এখন আমরা লিখবো 1 নং ও 2 নং এর মধ্যে তুলনা করে পাই। আমরা এই জায়গাটি মুছে দিয়ে আমরা এখন এখানে লিখে নেব, কি লিখবো 1 নং ও 2 নং এর মধ্যে তুলনা করে পাই। 1 নং ও 2 নং এর মধ্যে তুলনা করে পাই, তুলনা করে পাই। 1 নং কি ছিল 7 1 1 2 3 4টা শূন্য, নিচে হবে 100 প্লাস 7r। এই ক্ষেত্রে কি আছে 2 নং এর মধ্যে কি আছে, 2 নং এ আছে হলো 62
কত ছিল সেখানে, এখানে ছিল হ্যাঁ 6200, তাহলে 62 1 2 3 4টা শূন্য, নিচে থাকবে 100 প্লাস 4r। তাহলে আমরা এখানে কি লিখবো, 1 নং ও 2 নং এর মধ্যে তুলনা করে পাই। তুলনা করে আমরা কি পাই, এই 1 নং এরটি লিখলাম আর 2 নং এরটি লিখলাম। দুটো ক্ষেত্রে কি পি এর ভ্যালু ছিল, এখানে 1 নং থেকে পি এর ভ্যালু এটা পেয়েছি, 2 নং থেকে পি এর ভ্যালু এটা পেয়েছি। যেহেতু পি এখানে সেম, তাহলে কি এই দুটিকে আমরা সেম লিখে দিলাম। দেখো এখান থেকে 4টা শূন্য, এখান থেকে 4টা শূন্য কেটে দিলাম। এবার কি করতে পারি, কোনাকুনি বজ্রগ্রহণ করতে পারি, বা 62 সাথে কি হবে এই গুণটি হবে, তাহলে লিখতে পারি 62 কমন নিয়ে 100 প্লাস 7r ইকুয়ালস টু, এখানে কত 71, 71 কমন নিয়ে কি হবে 100 প্লাস 4r। এবার আমরা গুণটি করে দেব, বা 100 এর সাথে 62 গুণ করলে কত হবে 6200 প্লাসে প্লাসে প্লাস, 7 দিয়ে 62 গুণ করলে কত হবে 7 2 14 4, হাতে থাকবে 1, 6 7 42 আর হাতে রেখে 43। তারপরে কি হবে আর আছে, আর লিখে দিলাম। এই ক্ষেত্রে কি হবে 7100 প্লাসে প্লাসে প্লাস, 4 অক্ষে 4, 4 সাথে 28, এত আর। এবার আমরা কি করব, এবার আমরা আর গুলোকে একদিকে আনবো এবং আর বাদে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে অপর দিকে নিয়ে যাব। তাহলে কি হবে 434 আর মাইনাস 284 আর ইকুয়ালস টু 7100 মাইনাস 6200, বা এখানে ক্যালকুলেশন করলে কি হবে 4 থেকে 4 বাদ দিলে 0, 3 থেকে তো বাদ যাবে না, 13 থেকে 8 বাদ দিলে 5, 4 থেকে 3 বাদ দিলে 1, এত আর ইকুয়ালস টু, এখান থেকে কত হবে বিয়োগ করলে হবে 900। উভয় দিক থেকে কি করলাম, একটা করে শূন্য একটা করে শূন্য বাদ দিয়ে দিলাম। দেখো 3 দিয়ে কাটা যায়, 3 দিয়ে কাটলে 5, 3 দিয়ে কাটলে হয় 30, 5 দিয়ে কাটলে কত হয় 6। তাহলে আমরা কি লিখবো, তাহলে আমরা লিখতে পারি r সমান সমান 6। তাহলে আমরা কি লিখবো, আমরা এখানে লিখে নেব সুতরাং r সমান সমান 6, মানে আমরা সুদের হার পেয়ে গেলাম। এবার কি করব, এবার লিখবো আমরা সুদের হার পেয়ে গেছি, আসল তো পাইনি। আচ্ছা 1 নাম্বার শর্তটি কি ছিল, 1 নাম্বার শর্তটিতে ছিল 7 1 1 2 4টা শূন্য, নিচে কি ছিল 100 প্লাস কত ছিল, কত আর 7 আর 7 বছরে ছিল, এটা কি ছিল পি সমান সমান, এটা ছিল আমাদের 1 নং শর্তটা। তাহলে এবার লিখবো আর এর মান আমরা 1 নং শর্তে বসিয়ে পাই। এখন আর এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। আচ্ছা 1 নং সমীকরণটা কি ছিল, পি সমান সমান হলো 7 1 1 2 3 4টা শূন্য বসিয়ে দিলাম। নিচে কি ছিল, নিচে ছিল 100 প্লাস 7 আর 7 ইনটু আর মানে কত, আর মানে হলো 6, যেটা আমরা বের করলাম। যেহেতু আমরা লিখেছি আর এর মান বসিয়ে পাই, তবে এখানে 7 আর না লিখে 7 ইনটু আর এর মানটা বসিয়ে দেব। তাহলে এই ক্ষেত্রে কত বের হবে, আমরা করি 7 1 1 2 3 4টা শূন্য, এখানে হবে 100 প্লাস 6 7 42। তারপরে কত হবে, এর পরের অংশটি আমরা এখানে দেখাচ্ছি 7 1 1 2 3 4টা শূন্য, এটা করলে হবে 142। এবং আমরা যদি কাটাকাটিটা করে ফেলি তাহলে দেখো 142 কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে কত হয়, 142 কে 5 দিয়ে গুণ করলে
10-এর শূন্য, হাতে থাকবে 1, 4 5 20, 4 5 20 আর 1 21, 21-এর 1, হাতে থাকবে 2, 5 5 2 7। তাহলে 5 দিয়ে কাটলে পরে কত হবে? 710 কে 142 দিয়ে যদি 710 কে কাটি তাহলে কত হবে? 5। এখানে আর কটা শূন্য থাকলো? অবশিষ্ট 1 2 3 হয়ে গেল। তাহলে আমরা কত পেয়ে গেলাম? 5000। তাহলে আমরা এবার লিখতে পারি যে পি এর মান কত? 5000 এবং আর এর মান কত বেরিয়েছে? 6। এবার আমরা এখানে উত্তরটি লিখে নেব। কি লিখবো? সুতরাং বা অতএব মূলধন হবে 5000 টাকা এবং বার্ষিক সরল সুদের হার হবে 6%। এখানেই তোমাদের 13 দাগের অঙ্কটি কমপ্লিট হলো। এরপরে আমরা 14 দাগের অঙ্কটি সলভ করব। দেখো 14 দাগের অঙ্কটিতে কি বলা রয়েছে? খুব সহজ। 14 দাগের অঙ্কটি বলা রয়েছে একই সময়ে অমল রায় মানে একজন ব্যক্তি কি করলো? ব্যাংক এবং পশুপতি ঘোষ অমল রায় কি করেছে? ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা জমা রাখেন। তাহলে দুজন ব্যক্তি, একজন ব্যক্তি ব্যাংকে টাকা জমা রাখেন এবং আরেকজন ব্যক্তি কি করেন? পোস্ট অফিসে টাকা জমা রাখেন। কত টাকা জমা রাখেন? দুজনেই 2000 টাকা করে জমা রাখেন। 3 বছর পর তো প্রথম ব্যক্তি পেলেন সুদ সহ মানে সুদ প্লাস আসল মিলিয়ে পেলেন 2360 টাকা মানে 2360 টাকা। এবং পশুপতি বাবু তিনি কি করেছেন? পোস্ট অফিসে রেখেছিলেন, পোস্ট অফিসে, সেক্ষেত্রে তিনি সুদ সহ পেলেন 2480 মানে 2480 টাকা। এবার আমাদের বের করতে হবে ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত। তাহলে আমরা প্রথমত ধরে নেব যে কি ব্যাংকের সুদ কত টাকা মানে ব্যাংকের সুদ কত পার্সেন্টেজ এবং পোস্ট অফিসের সুদ কত পার্সেন্টেজ। ধরি ব্যাংকের সুদ, ব্যাংকের বার্ষিক সরল সুদের হার R% এবং পোস্ট অফিসে বার্ষিক সরল সুদের হার R%। এই ক্ষেত্রে যেহেতু সুদের হার দু ক্ষেত্রে আমাদের বের করতে হবে, তবে এক ক্ষেত্রে আমরা ধরে নিলাম বড় হাতের R% এবং পোস্ট অফিসের ক্ষেত্রে ধরে নিলাম ছোট হাতের R%। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে আর এর ভ্যালু বের করব প্রথম শর্তানুসারে। যখন অমলবাবু ব্যাংকে টাকা রেখেছিলেন 2000 টাকা, তখন তিনি কি করেছিলেন? সুদ সহ কত পেয়েছিলেন? তিনি সুদ সহ পেয়েছিলেন 2360 টাকা। 2360 টাকা। তাহলে এটা হলো আসল প্লাস সুদ। তাহলে আমরা এখানে কি করব? আসল তো লিখলাম, সুদ লিখব। আসল ইনটু সময়। সময় এখানে কত বছরের কথা বলা হয়েছে? উভয় ক্ষেত্রে 3 বছরের কথা বলা হয়েছে, লিখে দিলাম সময়। সুদের হার কত? এটা হচ্ছে আমরা প্রথম ক্ষেত্রে মানে হচ্ছে অমলবাবুর ক্ষেত্রে যিনি নাকি ব্যাংকে টাকা রেখেছিলেন, সেক্ষেত্রে হচ্ছে সুদের হার R% মানে বড় হাতের R/100। আমরা কি করতে পারি? যেহেতু এতটুকু পর্যন্ত গুণ রয়েছে, এই জায়গাটা কাটাকাটি করে দিতে পারি। বা
3 কুড়িতে কত হয়, এখানে 20 থাকলো আর 3 কুড়িতে হয় 60, 60 আর সমান সমান এই 2000টাকে আমরা কি করব, এদিকে নিয়ে যাব। এখানে কি ছিল 2360, এই 2000টাকে যখন এদিকে নিয়ে আসবো তখন কি অবস্থা ছিল, প্লাস অবস্থায়, এদিকে গেলে মাইনাস অবস্থায় হবে, বা আর সমান সমান এই 60টা আর এর সাথে কি অবস্থায় আছে, গুণ অবস্থায়, এদিকে গেলে ভাগ অবস্থায়, মানে দাগের নিচে 60, আর এখানে কত হবে, বিয়োগ করলে 360, কত হবে, কাটাকাটি করলে 0 0 কাটা, 6 দিয়ে 36 কাটলে হবে 6। সুতরাং এই বড় হাতের আর এর পার্সেন্টেজ কত আসলো, 6। এবং আমরা এটা তো প্রথম ক্ষেত্রে মানে ব্যাংকের ক্ষেত্রে বার্ষিক সুদের হার আমরা পেয়ে গেলাম 6%। এবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে মানে পোস্ট অফিসের সুদের হারটা বের করব। তো এটা মুছে নিয়ে আমি এই জায়গাটার মধ্যেই তোমাদের দেখাচ্ছি, যাতে কি কোনো রকম অসুবিধা না হয়। এখানে তোমরা লিখে নেবে প্রথমের পরে দ্বিতীয় শর্তানুসারে, প্রথমের কাজ হয়ে গেলে তারপরে করবে দ্বিতীয় শর্তানুসারে। আচ্ছা, দ্বিতীয় শর্তানুসারে কি হবে, সেই একই কথা। দ্বিতীয় শর্তানুসারে যখন তিনি পোস্ট অফিসে রেখেছিলেন তখন তিনি সুদ সহ পেয়েছিলেন 2480 টাকা। সেক্ষেত্রে কি হবে, এটা ছিল সুদ আসল, তাহলে এখানে আমাদের কি আসল কত ছিল 2000 টাকায়, প্লাস এর সুদ কত হবে 2000 আসল ইনটু সময়, সময় কত, সময় 3 বছরই হবে, সময় সব দু ক্ষেত্রেই হচ্ছিল সেম। সুদের হার কত, এখানে আমরা সুদের হার পোস্ট অফিসে ধরেছি আর পার্সেন্টেজ, ছোট হাতের আর, তাহলে আর বাই 100। একই রকম ভাবে দুটো শূন্য কেটে নেব, বা লিখবো 3 দিয়ে 20 কে গুণ করলে 60, এই ক্ষেত্রে ছোট হাতের আর কি করব 2480 লিখবো। এই 2000টা এখানে এই রাশির সাথে কি অবস্থায়, যোগ অবস্থায়, এদিকে গেলে কি হবে ভাগ অবস্থায়, বিয়োগ অবস্থায়, সমান সমানের উল্টো দিকে নিয়ে গেলে কি যোগ থাকলে বিয়োগ করতে হবে, গুণ থাকলে ভাগ করতে হবে, অপোজিট করতে হবে। বা আর সমান সমান এই আর এর সাথে 60টা কি অবস্থা রয়েছে, গুণের যখন এদিকে নিয়ে আসবো সমান সমান তখন ভাগ, দাগের নিচে 60, এই বিয়োগ করলে কত হবে 480, এটা দিয়ে করলে কত হবে 0 0 কাটা, 6 দিয়ে 48 কাটলে কত হবে 8 6 48। সুতরাং এই ক্ষেত্রে আর এর ভ্যালু পেলাম আমরা কত, সুদের হার কত পেলাম 8। তাহলে আমরা ব্যাংকের ক্ষেত্রে সুদের হার পেয়েছি 6%, আর পোস্ট অফিসের ক্ষেত্রে সুদের হার পেয়েছি 8%। তাহলে আমরা এই কথাটা লিখে দেব, কি লিখব, সুতরাং আমরা এখানে লিখে নেব, সুতরাং ব্যাংকের বার্ষিক সরল সুদের হার কত বেরিয়েছে আমাদের 6%, এবং পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার 8%। এটা তো আমাদের বেরিয়ে গেল ব্যাংকের বার্ষিক সরল সুদের হার এবং পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার। কিন্তু আমাদের প্রশ্নে কি চেয়েছে, প্রশ্নে চেয়েছে ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত। তাহলে লিখব, অতএব ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক শতকরা কথাটা উল্লেখ করে দেবে, যেহেতু পার্সেন্টেজ আকারে আছে তাহলে লিখতে হবে, শতকরা বার্ষিক সরল সুদের হারের অনুপাত হবে। তাহলে প্রথমে কি ব্যাংকে কত ছিল 6%, তাহলে বার্ষিকে যেহেতু শতকরা করেছে তাহলে 6 লিখে দেবো, পার্সেন্টেজ আর লিখবো না। আর এটার ক্ষেত্রে কত হয়েছে 8%।
বা পার্সেন্টেজ লিখলে উভয় দিক থেকে কাটা চলে যাবে, বা পার্সেন্টেজ না লিখে যদি লিখে 6/100 তাও হবে। এখান থেকে 8/100, 100 নিচে নিচে কাটাকাটি চলে যাবে। তাহলে এখানে কি থাকবে দেখো, উভয় ক্ষেত্রে আমরা কি করতে পারি, কাটাকাটি করতে পারি। 3 দুগুণে 6, 2 দিয়ে কাটলে 3 এবং 2 দিয়ে কাটলে 4। তাহলে আমরা ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হারের সঙ্গে পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত বের করলে আমাদের আসবে 3:4। তাহলে তোমাদের 14 দাগের অঙ্ক পর্যন্ত আজ কমপ্লিট করালাম। বাকি অঙ্ক নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব। আজ এই পর্যন্ত।